হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। আমাকে পরিষ্কারভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ কি না কাইন্ডলি একবার জানিয়ে দাও, তাহলে বুঝতে পারবো যে অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে। এভরিওয়ান আমাকে একটু জানিয়ে দিও যে শুনতে এবং দেখতে পাচ্ছ কি না। হ্যালো, সাউন্ড ক্লিয়ার প্রত্যেকের কাছে? একটু জানিয়ে দিও যারা যারা প্রেজেন্ট আছো। ওকে, তো আজকে আমাদের মিসলেনিয়াস 2024 প্রিলিমস যে ফর্মটা তোমরা ফিল আপ করেছো তার ইনিশিয়াল ক্লাস। এই ইনিশিয়াল ক্লাসে অলরেডি আধ ঘন্টা দেরি হয়ে গেছে, একটা একটা কারণ ছিল, টেকনিক্যাল ফল্ট, মানে আমার মানে ইউটিউবটা কিছুতেই কানেক্ট হচ্ছিল না, তার জন্য আর কি লেট হয়ে গেছে, দুঃখিত। তো যাই হোক, আমরা সেটকার টপিকে চলে আসি। যে প্রথম কথা হচ্ছে যে প্রিলিমস দিতে গেলে আমাদেরকে দুটো বিষয় মাথায় রাখতে হবে। তোমাদের মধ্যে অনেকে প্রিলিমস দিয়েছো, আগেও হয়তো সিরিয়াস প্রিলিমস দিয়েছো, তো তারা হয়তো এই সম্পর্কে মানে মোটামুটি ওয়াকিবহাল। আবার অনেকে হয়তো প্রথমবার দেবে। তো যারা প্রথমবার দেবে বা যারা দিয়েছো তাদেরকে বলবো যে এই পরীক্ষাটা না একটুখানি ডাব্লিউবিসিএস এর সাথে একটু সামান্য পার্থক্য আছে। কিরকম না, ডাব্লিউবিসিএস এ আমরা একটা পার্টিকুলার জনারের প্রশ্ন পাই, যে হ্যাঁ আমি বুঝতে পারবো বা প্রেডিক্ট করতে পারবো এখান থেকে এরকম প্রশ্নই আসবে। কিন্তু মিসলেনিয়াসের ক্ষেত্রে একটা অদ্ভুত ট্রেন্ড দেখতে পাওয়া যায়, যে মিসলেনিয়াসে আমরা একটা বিষয় মাথায় রাখবে যে মানে জিএস যে পেপারটা, সেখানে জিএস পেপারে আমাদের আসে হচ্ছে 75টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নে 2 করে নাম্বার, মানে মোটমাট হচ্ছে 150। এবং আমাদের এখানে অ্যারিথমেটিক যে পেপারটা তাতে আমাদের রয়েছে 25টা প্রশ্ন, এতেও 2 করে নাম্বার, এখানে থাকে 50, সব মিলিয়ে পূর্ণমান 200। তো এইখানে একটা কথা মনে রাখতে হবে যে এই 200 নাম্বারের মধ্যে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোন এরিয়াগুলো মানে ভালো করে পড়লে বা রাদার ভালো করে রিভিশন দিলে আমাদের ম্যাক্সিমাম নাম্বারটা আমরা স্কোর করতে পারি। তো তোমাদের কাছে যদি তোমরা যে যেমনই হও না কেন, সেটা কেউ আর্টসে হতে পারো, কেউ সায়েন্সে হতে পারো, কেউ কমার্সে হতে পারো, বা কেউ পাস গ্রাজুয়েট হতে পারো, হোয়াট এভার, এই যে এই জায়গাটা অ্যারিথমেটিক তোমাদের স্যারও যখন ক্লাস করাবেন তখন তিনি বলবেন এটার মাহাত্ম্য বা গুরুত্ব কোথায়। এইখানটা থেকে না আউট অফ 25 তোমাকে চেষ্টা করতে হবে যে অন্তত 20 থেকে 22টা প্রশ্ন সলভ করে ফেলার। এইটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, দিস কোয়েশ্চেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই যে 20 থেকে 22টা প্রশ্ন সলভ করবে, কারণ হচ্ছে ঠিকঠাক ভাবে করতে পারলে এখানে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু তোমাকে 50-এর মধ্যে 40 থেকে 45 নাম্বার স্কোর করিয়ে দেবে। তারপর তুমি যদি জিএস পেপারে আমরা আসছি আস্তে আস্তে কিভাবে কি হয়েছে না হয়েছে, তো এইটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং জিএস পেপারের ক্ষেত্রে মেন যে এরিয়াটা সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র। তো প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র তোমাকে এমন ভাবে স্টাডি করতে হবে যেখান থেকে তুমি একটা আইডিয়া করতে পারো যে ঠিক কোন এরিয়া থেকে প্রশ্নগুলো এসছে, এবং তার উপরে বেস করে আগামী বছরে কোন এরিয়া থেকে প্রশ্ন হতে পারে বা রাদার কেমন প্রশ্ন হতে পারে। এইটা বুঝতে পারলে তুমি এই যে 75 নম্বর দেখছো মিসেনিয়াসে 75টা প্রশ্ন, তার মধ্যে কিন্তু আরামসে 40 থেকে 50টা প্রশ্ন চোখ বন্ধ করে সলভ করতে পারবে। আমি 50-এর বেশি বলবো না, কারণ তার উপরে 51 নম্বর কোশ্চেন সলভ করতে গেলে খুব ভালো প্রিপারেশন থাকতে হবে, পড়তে হবে খুব ভালো করে। তাই এটা একদমই বলবো না যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে তুমি 75-এর মধ্যে 70খানা কোশ্চেন পেরে যাবে, সম্ভব না, বললে খুব মিথ্যে কথা বলা হবে। তো এবারে আমরা দেখব যে আমি তোমাদেরকে এইখানে গাইড করবার চেষ্টা করব যে আজকে যে আমরা ঠিক কিভাবে পড়বো বা তোমরা বাড়িতে কিভাবে পড়বে। ওকে, তো আমরা যেটা করবার চেষ্টা করব তোমাদের তো বলেইছি মোটামুটি, যে আমরা প্রত্যেকটা যে ক্লাস নেব সেই ক্লাসগুলোর পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, মানে ফ্রেশ পিডিএফ আর কি, যাতে তোমরা প্রিন্ট করে পড়তে পারো। এবং সেই ক্লাসগুলোর মধ্যে একটা বিষয় থাকবে যে প্রতিদিন আমরা যে যে ক্লাসটা করব, কিভাবে ক্লাস করব, ক্লাসের মেথডটা আমাদের কিরকম হবে একবার দেখে নাও। ফার্স্ট অফ অল আমরা একটা করে সাবজেক্টের বা টপিকের ক্লাস শুরু করব। সেখানে প্রথমে আমরা সেই ক্লাসের ওপরে বা সেই টপিকের ওপরে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখব। সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখার পরে সেই সাবজেক্টটার ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, দেখো সব তো লাইন ধরে পড়ানো সম্ভব না, যে মানে স্টোন এজে হচ্ছে প্যালিওলিথিক যুগে কি নাম ছিল, চালকোলিথিক যুগকে কি বলা হতো, নিওলিথিক যুগকে কি বলা হতো, অশোকের কোন শিলালিপিতে কি বলা আছে, বা হচ্ছে একদম লাইন বাই লাইন পড়ানো সম্ভব না, সেটা তোমাদের নোটে দিয়ে দেওয়া হবে। তো আমরা ক্লাসে যেটা করাবো সেটা হচ্ছে ইন্ডিকেটিভ, মানে তোমাকে কি পড়তে হবে। এবং যেটা নোটসে দেবো সেটা হচ্ছে ওয়ান লাইনার নোটস, যেগুলো আর কি মানে মোদ্দা কথা সেই টপিক গুলোকে হাইলাইট করে দেওয়া, যেটা যা তোমাকে পড়তেই হবে, যা তুমি বাদ দিতে পারবে না। এবং
যদি কোনো ভেরি ইম্পর্টেন্ট টপিক থাকে যেগুলো বইতে নেই বা বইতে চট করে পাবে না, সেগুলোকে আমরা বিস্তারিত লিখে দেবো, হাইলাইট করে দেবো। বাট বাকি ওয়ান লাইনার ইনফরমেশনের ভেতরে যে আন্ডারলাইন ইনফরমেশন, যেগুলো আর কি একটু ইন ডিটেলে পড়া পড়া দরকার, সেগুলো কিন্তু তোমাকে আমরা মানে যাতে তোমাকে বই ঘাঁটতে না হয় সেইটা চেষ্টা মানে সেইটা আমরা গাইড করে দেবো, একদম নোটসে সেইভাবেই থাকবে। ওয়ান লাইনার ইনফরমেশনটা হচ্ছে বেসিক্যালি আমাদের নোটটা। একদমই আমি বলবো না যে 100% কারেক্ট বা সেটা পড়লে 100% কমন পাবে। সেটা কখন কাজে লাগবে? তুমি যদি বইটা পড়ো, বই পড়ার পরে পরীক্ষার আগের রাত্রে তোমার কাছে সময় এটা নেই, বা পরীক্ষার 7 দিন আগে তুমি বইটা আবার পড়বে, তখন কাজে আসবে আমাদের নোটসটা, বা যেটা আমরা ক্লাসে ডিসকাস করব। কারণ কি, সেটা রিভিশনের ক্ষেত্রে তোমাকে হেল্প করবে। যে কজন প্রেজেন্ট আছো প্রত্যেককে বোঝাতে পারলাম, যারা পরবর্তীকালে রেকর্ডিং দেখবে তারা বুঝে নেবে আশা করি যে ব্যাপারটা আমরা কিভাবে বলতে চাইছি। যে কজন প্রেজেন্ট আছো প্রত্যেকে বুঝতে পারলে হ্যাঁ না না এটি কিভাবে আমাদের পড়তে হবে। এবং টপিক পড়ার পর আমরা যাব হচ্ছে কিছু এমসিকিউতে। সেটা প্রত্যেকটা ক্লাসে 5টা হতে পারে, 6টা হতে পারে, 10টা হতে পারে, যে ক্লাসে যেমন সম্ভব হবে তেমন ততগুলো এমসিকিউ আমরা সলভ করব। তাহলে প্রতিটা ক্লাসই আমরা মোটামুটি ভাবে জিএস পেপার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখব। যদি না থাকে না থাকবে, তা এমন নয় যে প্রতিটা টপিকের উপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, নাই নাই থাকতে পারে। তারপরে তার উপর বেস করে টপিক পড়বো। টপিক পড়ার পর তার উপরে আমরা 5টা 6টা 10টা, যদি সম্ভব হয় 20টা আমরা এমসিকিউ সলভ করব। এইভাবে আমরা পড়াটাকে এগিয়ে নিয়ে যাব। এবারে চলে আসছি যে আমাদের কাট অফ নিয়ে। তো 2018 সালের পরীক্ষাটায় যখন আমি পরীক্ষা দিয়েছিলাম আর কি, তো বুঝতেই পারছো তখন একটু কম কাট অফ গেছিল, কারণ না তার ভ্যাকেন্সি প্রচুর ছিল। তো 103 কাট অফ গেছে। 2019-এ ভ্যাকেন্সি তার 1/3 হয়ে যায়, তো ফলে কাট অফটাও বেড়ে যায়, 116 বা 117 হয়ে গেছে। 2023-এ কাট অফ ভ্যাকেন্সি কত আমাদের জানা নেই, 2023-এর রেজাল্ট খুব শীঘ্রই বেরোবে। তো সেখানে যারা পরীক্ষা দিয়েছে তারা তো জানোই যে কিরকম প্রশ্ন হয়েছে কি না হয়েছে। তো প্রিলিমসের কাট অফ হঠাৎ করে বেড়ে 145 হয়ে গেছে। কোশ্চেন কিন্তু সে অর্থে ভয়ানক সহজ ছিল তা নয়, কিন্তু কাট অফ বেড়ে গেছে। তো আমি যদি এটাকে বেঞ্চমার্ক ধরে নিই, তাহলে আমার প্রিপারেশনটা কিভাবে এগোবে ভালো করে দেখবে। অ্যারিথমেটিকে কোশ্চেন আমার 25টা, সেখানে 20 থেকে 22টা প্রশ্ন আমি যদি সলভ করতে পারি, আমি কিন্তু আউট অফ 25 এখান থেকে 40 থেকে 45 মার্কস স্কোর করতে পারবো। এবং জিএস পেপারে আমার কোশ্চেনের সংখ্যা হচ্ছে 75টা, আমি যদি এখানে 45 থেকে 50টা প্রশ্ন সলভ করতে পারি, তাহলে আমি এই জায়গাটাতে 90 থেকে 100 নাম্বার স্কোর করতে পারবো। 40 আর 90 যোগ করলে হয় 130, এবং 45 আর 100 যোগ করলে হয় 145। তাহলে গতবারের কাট অফটা তুলতে গেলে আমাকে এই সংখ্যক প্রশ্ন সলভ করতে হবে, এবং এবং এই সংখ্যক প্রশ্ন সঠিক করতে হবে। বুঝতে পারলে? কারণ প্রিলিমস জিনিসটা পুরোটাই স্ট্র্যাটেজির খেলা। তুমি তুমি জব মানে পড়বে ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে হল ম্যানেজ করাটা একটা বড় ব্যাপার, সেটা আমাকে বুঝতে হবে। এবার আমরা দেখব যে গত বছর কোন কোন টপিক থেকে কিরম প্রশ্ন পরীক্ষাতে এসেছিল, বা কটা প্রশ্ন পরীক্ষাতে এসেছিল, তাহলে আমাদের টপিক নির্বাচন করতে সুবিধা হবে। ইন্ডিয়ান হিস্ট্রি, এনশিয়েন্ট ইন্ডিয়া, মেডিয়েভাল ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই 3টে বিষয় এবং সঙ্গে কিছু ওয়ার্ল্ড হিস্ট্রি, এইটা নিয়ে প্রশ্ন এসেছিল 11খানা হিস্ট্রি থেকে। তাহলে 75 নম্বরের মধ্যে মোটামুটি মোর দ্যান 10-12% আমরা পাচ্ছি 75খানা কোশ্চেনের মধ্যে। জেনারেল সায়েন্স খুব ভাইটাল জায়গা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং এনভায়রনমেন্ট মিলিয়ে কোশ্চেন ছিল প্রায় 18খানা। তার মানে এখানে প্রায় অ্যারাউন্ড বলতে পারো মোর দ্যান 25%-এর কাছাকাছি একটা নাম্বার ছিল। ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি, গত বছরে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আসেনি, তার মানে এই নয় যে পরীক্ষায় প্রশ্ন হবে না। 2019-এ কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কোশ্চেন পেয়েছি। তো সেখান থেকে প্রশ্ন হয়েছিল 17খানা। 17খানার প্রশ্ন মানে হচ্ছে অ্যারাউন্ড 20%, বা তার থেকে একটু বেশি, মোর দ্যান 20%। ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি মিলিয়ে এসছে 8খানা। তাই কম্পারেটিভলি এই দুটো মিলিয়ে আমার 10% হচ্ছে। আমি মানে যেহেতু পার্সেন্টেজ কম তাই একসঙ্গে ধরলাম। এবার মেন যে ভাইটাল জায়গাটা, তুমি পাস করবে না ফেল করবে, যেটা ঠিক করে দেয় সেটা হচ্ছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে 21টা প্রশ্ন বা 22টা প্রশ্ন গতবারে পাওয়া গেছিল, তার মানে এটা কিন্তু হচ্ছে অ্যারাউন্ড 30%। তাহলে এই জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, এবং আমি সায়েন্সটাকে বাদ দিচ্ছি কারণ সায়েন্সে সবাই যদি শক্ত মনে করে,
এবং ধরো হিস্ট্রি, এই তিনটে মিলিয়ে আমি মোর দ্যান 60% কোশ্চেন অ্যাটেম্প করতে পারছি। এবার সায়েন্সে যদি কেউ সায়েন্সে ভালো হয় সে সব পারবে, বা অন্তত 60% কোশ্চেন পারবে। যে সায়েন্সে ভালো নয় তাকে শূন্য পেলে কিন্তু চলবে না, তাকে অন্তত বেসিক জায়গাটা কভার করতেই হবে, যেগুলো কভার না করলেই নয়, তাতে অন্তত 30% নাম্বার পাওয়া যাবে। তো তুমি যেখানটা স্ট্রং সেই জায়গাটাকে আরো স্ট্রং করো, তুমি যে জায়গাটা দুর্বল সেই জায়গাটাকে কিন্তু মানে ভয়ানক স্ট্রং করতে গিয়ে এতটা নষ্ট করে ফেলো না যে যাতে তোমার রিভিশন দেওয়ার টাইম না থাকে, তাকে ঘষা মাজা করে একটা স্টেবল জায়গায় নিয়ে এসো। এই হচ্ছে তোমার মার্কসের ডিফারেন্স, এই জায়গাটা আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, এটা আমাকে বুঝতে হবে। এইবার আমরা একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখব। আমি গত বছর এবং তার আগের বছরের কয়েকটা প্রশ্ন আমি দেখাচ্ছি, র্যান্ডম কোশ্চেন, এমন নয় টপিক ওয়াইজ আমি ধরিনি, কারণ টপিক ওয়াইজ হচ্ছে আমরা যখন টপিক ওয়াইজ ক্লাস করব প্রত্যেকটা ক্লাসে সেই টপিক ওয়াইজ কোশ্চেনগুলো থাকবে, তা আমি আর রিপিট করব না। আমি শুধু তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেমন করে পড়তে হয় বা সেখান থেকে প্রশ্ন হতে পারে কেমন করে সেইটা একবার দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি চলে আসি 2024-এর প্রিলিমিনারি কোশ্চেন, 2023-এর থেকে কিছু পাওয়া প্রশ্নে। যেমন ধরো যে এখানে প্রশ্ন করা হচ্ছে যে হু অ্যামং দ্য ফলোইং আর্টিস্ট ডিড নট বিলং টু বেঙ্গল স্কুল অফ আর্ট। এবার বেঙ্গল স্কুল অফ আর্টে নন্দলাল বোস ছিলেন, অবনীন্দ্রনাথ ঠাকুর বেঙ্গল স্কুল অফ আর্টে ছিলেন, সুনয়নী দেবী বেঙ্গল স্কুল অফ আর্টে ছিলেন, তো রাজা রবি বর্মা বেঙ্গল স্কুল অফ আর্টে ছিলেন না। তাহলে এইটা হচ্ছে আমার কাছে আনসার। এবার এটা সঠিক উত্তর, কিন্তু আমাকে পড়তে হবে কি, এখান থেকে টপিক বুঝতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আর্টিস্ট, তার মানে আর্ট অ্যান্ড কালচারের ওপর থেকে, ছবি আঁকার ওপর থেকে প্রশ্ন হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্কুল অফ আর্ট, ভারতবর্ষে বেঙ্গল স্কুল অফ আর্ট যেরকম আছে গোটা দেশ জুড়ে আরো অনেক স্কুল অফ আর্ট ছিল, একদম আদিম যুগ থেকে শুরু করলে গান্ধারা স্কুল অফ আর্ট, দ্রাবিড় স্কুল অফ আর্ট সেগুলো আমরা পেয়েছি, মথুরা স্কুল অফ আর্ট সেগুলোও পেয়েছি, আমাদের ইতিহাসে আছে। কিন্তু এইগুলো হচ্ছে আমার কাছে পিওরলি স্ট্যাটিক জিকে এর প্রশ্ন, যেখানে স্ট্যাটিক জিকেতে আর্ট অ্যান্ড কালচারের ওপরে প্রশ্ন হয়। এবার এখান থেকে দেখো যে আমি যখন পড়বো রবি বর্মা, একটা উত্তর পড়া হয়ে গেল, মুখস্থ করা হয়ে গেল, কিন্তু আমাকে এইটা বুঝতে হবে যে নন্দলাল বোস তার আঁকা ছবি কোনটা কোনটা বিখ্যাত বা তিনি কেন বিখ্যাত। নন্দলাল বোস বেঙ্গল স্কুল অফ আর্টের জনক, প্রথম কথা। তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের যে সংবিধানটা লিখেছিলেন বি আর আম্বেদকর বা প্রণয়ন করেছিলেন, সেই সংবিধানের ওপরে যে একদম বি আর আম্বেদকরের প্রণীত সংবিধান, তার ওপর যে কভার পেজটা যেটা আছে আমাদের অরিজিনাল সংবিধানে, তার ডিজাইনার হচ্ছে নন্দলাল বোস। তার কিছু বিখ্যাত বিখ্যাত ছবি আছে, সেই ছবিগুলোর নাম আমাকে জানতে হবে। অবনীন্দ্রনাথ ঠাকুর, তার আঁকা ভারত মাতা বিখ্যাত ছবি, তা সেইটা আমাকে জানতে হবে। সুনয়নী দেবী বিখ্যাত মহিলা আর্টিস্ট, ভারতবর্ষে মহিলা চিত্রকর খুব বেশি নেই, অমৃতা প্রীতম রয়েছেন, তারপরে সুনয়নী দেবী আছেন, আরো কয়েকজন আছেন। বা রাজা রবি বর্মা, তিনি কোন ধরনের ছবি আঁকতেন বা কি টাইপের ছবি আঁকাতে তিনি সিদ্ধহস্ত, তার আঁকা দু একটা ছবির নাম, এগুলো ইম্পর্টেন্ট। এবার যখন এগুলো পড়া হয়ে যাচ্ছে তখনই আমাদের কাছে নাম উঠে আসবে এক্সট্রা নাম হিসেবে মকবুল ফিদা হোসেন। তার মানে মকবুল ফিদা হোসেনকে বলা হতো পিকাসো অফ ইন্ডিয়া। তাহলে এরকম প্রশ্ন আমরা বহু বহু পেতে পারি। তাহলে আর্ট অ্যান্ড কালচার থেকে আমাকে বুঝতে হবে যে আমাকে বাংলা তথা ভারতবর্ষের ছবি আঁকার জন্য আর্টিস্ট বা ড্রয়িং এই সেক্টরটা থেকে আমাকে পড়তে হবে, তবে আমি প্রশ্ন কমন পেতে পারবো। বলতে পারলাম হ্যাঁ কি না এভরিওয়ান? কোশ্চেন কিভাবে স্টাডি করতে হয় একটা ছোট্ট আইডিয়া পাচ্ছ? আচ্ছা, আমি এর পরেরটা যাচ্ছি যে হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক ফ্রম ভোলগা টু গঙ্গা। ভোলগা থেকে গঙ্গা এই বইটার লেখক হচ্ছেন রাহুল সাংকৃত্যায়ন। তো এই জায়গাটা হচ্ছে একদম দুটো বিষয়, যে অথর এবং বুক। এই বুকস এন্ড অথর যে কোনো সরকারি চাকরির পরীক্ষার একটা ভীষণ কমন জায়গা, যে এই বইটা কে লিখেছেন, অমুক আত্মজীবনীটি কার লেখা, অমুক বায়োগ্রাফিটি কার লেখা। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট। এবার রাহুল সাংকৃত্যায়ন শেষ হয়ে গেল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন কোন বই লিখেছেন, পথের পাঁচালী কোন সময় লেখা হয়েছে, বা দেবযান কার লেখা, অপরাজিত কার লেখা, রাস্কিন বন্ড পিএসসির ভীষণ পছন্দের একজন লেখক, প্রতি বছর রাস্কিন বন্ডের লেখা একটা করে বই পরীক্ষাতে আসে, রাস্কিন বন্ড থেকে প্রশ্ন হতে পারে। জেরম কে জেরম কি বই লিখেছেন পরীক্ষার প্রশ্ন হতে পারে। রাস্কিন বন্ড পরীক্ষাতে এলে সালমান রুশদি পরীক্ষাতে আসতে পারেন, হ্যাঁ তো।
আচ্ছা, রাস্কিন বন্ড পরীক্ষাতে এলে অমিতাভ ঘোষ পরীক্ষাতে আসতে পারেন, ঠিক কিনা? বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এইগুলো আমাকে বুঝতে হবে যে বুকস অ্যান্ড অথার, আমাকে এরিয়া বুঝতে হবে যে কোথা থেকে আসতে পারে। আমি আবার যাচ্ছি বুকস অ্যান্ড অথারে, দেখো যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বুকস ওয়াজ অথার্ড বাই ফ্রান্স কাফকা। গতবারে কাফকার লেখা বইগুলো আমি পড়িয়েছিলাম, এবং এবং যে কটা পড়ানো হয়েছিল তার মধ্যে থেকেই পরীক্ষায় কমন এসেছিল। তো গত বছরে আমার স্টুডেন্টরা, মানে আমি এক জায়গায় টুকটাক জায়গায় কয়েকজনকে পড়াতাম আর কি। তো লাকিলি, আমি মানে লাকিলি বলবো যে মানে খুব ভালো করে আমরা বুকস অ্যান্ড অথার্স পড়েছিলাম, সেগুলো আমরা এবারেও পড়বো। তো সেখানে দেখা গেছে যে এই সবকটা বুকস অ্যান্ড অথার্স টুক করে মানে লাকিলি কমন চলে এসছে, সববারে হয় না। তো এখানে ফ্রান্স কাফকা, তার লেখা বইয়ের নাম হচ্ছে দ্য মেটামরফোসিস। তাই ফ্রান্স কাফকার বাকি লেখাগুলো পড়বো। দ্য মাদার কার লেখা বই? বা ম্যাক্সিম গর্কির লেখা হচ্ছে দ্য মাদার। ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আর্নেস্ট হেমিংওয়ের লেখা বইয়ের নাম হচ্ছে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। তাহলে এই যে বইগুলো, এইগুলো ইম্পর্টেন্ট। বা ফিওদর দয়েস্ত্রভস্কি কি বই লিখেছেন, অস্কার ওয়াইল্ড কি বই লিখেছেন, বা বলতে পারো মার্ক টোয়েন কি বই লিখেছেন, বিখ্যাত বিখ্যাত যে বিদেশি লেখকরা আছেন, শেক্সপিয়ার কি লিখেছেন, জিওফ্রে চসার কি লিখেছেন, দান্তে পেত্রার্ক এরা কি বই লিখেছেন, বা হচ্ছে লিও টলস্টয় তার লেখা অ্যানিমাল ফার্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই। প্রাইড অ্যান্ড প্রেজুডিস জেন অস্টেনের লেখা, পিএসসির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ডাব্লিউবিসিএস এ বারে বারে এসছে, মিসেলিনিয়াসে বারে বারে এসছে, সেগুলো আমাকে বুঝতে হবে। তাহলে এই হচ্ছে আমার এরিয়া। বলতে পারলাম স্ট্যাটিক জিকে এরিয়াটা, কারণ স্ট্যাটিক জিকের এরিয়া ধরা যায় না, কিন্তু ইতিহাস ভূগোলের এরিয়া তুমি পড়লেই বুঝতে পারবে যে আমার কোন এরিয়া থেকে আসছে। স্ট্যাটিক জিকেতে তুমি একটা আর্ট অ্যান্ড কালচার পড়বে, তোমার চলে আসবে একটা অন্য আঙ্গিকের আর্ট অ্যান্ড কালচার। বোঝাতে পারছি? ইয়েস অর নো? মানে ইন্টারেস্ট পাচ্ছ, ভয় লাগাটা খুব স্বাভাবিক, কারণ মিসেলিনিয়াস প্রিলিমস একটা অদ্ভুত পরীক্ষা। কোথা থেকে প্রশ্ন হবে তুমি নিজেও জানো না, বা পরীক্ষক যিনি প্রশ্ন করছেন তিনিও নিজে জানেন না যে তিনি কোত্থেকে টুকবেন। আচ্ছা, ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে মোটামুটি, মানে পড়াটা আমরা মজা করে পড়তে পারবো। দেখো, আমরা চাকরি করতে যাচ্ছি পেটের দায়, শখ করে কেউ পড়তে আসেনি, কিন্তু তাকে যদি একটু ভালোবেসে পড়ো, এই যে জিকে পার্টটা না, যদি একটু কুইজের মতো করে পড়ো, মজা নিয়ে পড়ো, দেখবে এটাকে মুখস্থ করা অনেক সোজা। পরের টপিক আসছে যে ইন্ডিয়ান হিস্ট্রি। দেখো, ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে এখানে ভালো করে খেয়াল করবে যে লাস্ট গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। এবার এইটা যদি ফার্স্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া, এই ব্রিটিশ শব্দটা উঠিয়ে দেওয়া হয়, তারই কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী আর লর্ড মাউন্টব্যাটেন, এদের মধ্যে ডাউট শুরু হয়ে যাবে। তা লাস্ট গভর্নর জেনারেল ব্রিটিশ ইন্ডিয়াকে না লর্ড মাউন্টব্যাটেন, ফার্স্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়াকে না 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 লর্ড মাউন্টব্যাটেন। কিন্তু কারণ কি, স্বাধীনতার পরে 12টা 1 মিনিটে লর্ড মাউন্টব্যাটেনই ক্ষমতায় ছিলেন, চক্রবর্তী রাজা গোপালাচারী আসেননি। তাহলে আমাকে এখান থেকে অপশনগুলো ভালো করে দেখবে। লর্ড ক্যানিং, ইনি হচ্ছেন প্রথম ভারতীয় ভাইসরয়, 1858-এ আছেন, এবং তার সময় সিপাহী বিদ্রোহ হয়েছে। লর্ড ডালহৌজি, তার সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে। লর্ড কার্জন বঙ্গভঙ্গের সঙ্গে যুক্ত। তাহলে এই যে জায়গাটা, যে কোন বড়লাটের সময় বা কোন গভর্নর জেনারেলের সময় কোন কোন ঘটনা ঘটেছে, বা তিনি কোন কোন ঘটনা বা কোন কোন সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেটা নিয়ে পরীক্ষার প্রশ্ন হয়। এটা তোমরা কম বেশি সবাই জানো। যেমন ধরো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বললেই লর্ড লিটনের কথা মনে পড়ে, সতীদাহ প্রথা বললেই লর্ড উইলিয়াম বেন্টিংকের কথা মনে পড়ে, বা বলতে হ্যাঁ, তারপর ধরো যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রিপিল করলেন যিনি, তার নাম লর্ড রিপন। বা লিবারেটর অফ দি প্রেস চার্লস মেটক্যাফ, এরকম নামগুলো আমাদের কাছে আছে। বা বাংলার ঠগীদের অত্যাচার বন্ধ করেছিলেন কে? লর্ড বেন্টিং। বা হচ্ছে যে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস কাকে বলা হয়। বা টিপু সুলতানের মৃত্যু কার সময় হয়েছে। ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম কার সময় সাইন হয়েছে। দীপাবলি ডিক্লারেশন কার সময় হয়েছে। বা হচ্ছে গান্ধী আরউইন প্যাক্ট কোন সালে হয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো বারে বারে পরীক্ষার প্রশ্ন হয়। খুব কিন্তু অচেনা অজানা কোনো বিষয় নয়, পড়লেই তোমরা বুঝতে পারবে যে কোথা থেকে প্রশ্ন হচ্ছে এবং আমাকে কি পড়তে হবে। ঠিক আছে, যাই পরেরটাতে। দেখো, বলা হচ্ছে, আমি এটা একটা ইন্ডিয়ান পার্টির জায়গায় আসছি, যে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু ডায়েড ওয়াইল ইন অফিস। মানে অফিসে থাকা অবস্থায়, মানে প্রেসিডেন্ট হিসেবে থাকা অবস্থায় মারা গেছেন কে? না, এখানে হচ্ছে ফখরুদ্দিন আলী আহমেদ। এই নামটা এখানে ইম্পর্টেন্ট। তাহলে এবার দেখো, একটা বিষয় এখান থেকে উঠে এলো, প্রেসিডেন্ট। তাহলে এইটা আমার প্রেসিডেন্টের সম্পর্কে হোয়ার অ্যাবাউটস পড়তে হবে, যে প্রথম প্রেসিডেন্ট বা লিস্ট অফ প্রেসিডেন্ট পড়তে হবে, যে আমাদের দেশে কোন সময় কে কে প্রেসিডেন্ট ছিলেন,
এই জায়গাটা ইম্পর্টেন্ট। সরি, এটা ফখরুদ্দিন আলী আহমেদ নয়, এটা হবে জাকির হোসেন। এটা ফখরুদ্দিন আলী আহমেদ একটা অন্য ডেটা আছে। তো এবার দেখো এখানে কিছু প্রেসিডেন্ট হচ্ছে আনঅপোজড অবস্থায় তারা ইয়ে হয়েছেন, মানে 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 তাই মানে ইলেকশনে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, সেরকম বিষয় আছে। বা হচ্ছে সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট হয়েছেন, বা প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছেন, প্রথম মুসলিম প্রেসিডেন্ট হয়েছেন, এরকম বিষয়গুলো আছে। বা হচ্ছে যে যে ধরো এপিজে আব্দুল কালামের নাম এলেই ওখানে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলে একটা নাম চলে আসে, এরকম ইম্পর্টেন্ট। বা প্রতিভা দেবী সিং পাটিল, ইনি ভারতবর্ষের প্রথম মহিলা প্রেসিডেন্ট। প্রণব মুখার্জি ভারতবর্ষের প্রথম বাঙালি প্রেসিডেন্ট। এই যে বিষয়গুলো, এগুলো আমাকে পড়তে হবে। এবার প্রেসিডেন্ট যেই পড়া হয়ে গেল, একই ডেটা আমাদের নট অনলি প্রেসিডেন্ট, তার সঙ্গে সঙ্গে প্রাইম মিনিস্টার এবং কারেন্ট অ্যাফেয়ার্সে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সবচেয়ে মানে উপরে রয়েছে, চিফ মিনিস্টার গুলো আমাকে পড়ে নিতে হবে, প্রাইম মিনিস্টারের লিস্ট এবং চিফ মিনিস্টারের লিস্ট। তো এইগুলো মানে এইগুলো আমার কাছে ইম্পর্টেন্ট। তাহলে এই হয়ে গেল আমার কাছে ইন্ডিয়ান পলিটিক্স জায়গা। তারপর ধরো একটা সায়েন্সের কোশ্চেন ধরছি, বলছে নেম দ্য অর্গান রেসপন্সিবল ফর দ্য পিউরিফিকেশন অফ ব্লাড। এবার এখানে দুটো বিষয়, যে আমার হিউম্যান ফিজিওলজি, এই জায়গাটার কোনো বিকল্প নেই, এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে, পিএসসি খুব পছন্দের জায়গা হচ্ছে হিউম্যান ফিজিওলজি। জুলজি অত আসে না, বাট ফিজিওলজি এবং বটানি এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসে। ঠিক আছে, তো এইটা মাথায় রাখতে হবে। তো এখানে দেখো ব্লাড বলে একটা বস্তু আছে, তো তাহলে এই যে জায়গাটা ব্লাড, তাহলে ব্লাড পিউরিফিকেশনের কাজ করে কে? কিডনি। তার মানে এখানে কিডনির ফাংশন সম্পর্কে আমাকে জানতে হবে। প্যানক্রিয়াস থেকে কিছু হরমোন বা প্যানক্রিয়াস থেকে কিছু এনজাইম ক্ষরণ হয়, সেগুলো কি বা কোন কাজে লাগে আমাকে জানতে হবে। কিডনির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে নেফ্রন বলে একটা বস্তু আছে, সেখানে হেনলির লুপ কোনটা, বোম্যান্স ক্যাপসুল কোনটা, সেগুলো একটু করে আমাকে জানতে হবে। ইন্টেস্টাইনের মধ্যে স্মল ইন্টেস্টাইন কোনটা, বা হচ্ছে স্মল ইন্টেস্টাইন কোনটা বা লার্জ ইন্টেস্টাইন কোনটা, কিংবা ধরো এখানে একটা বিষয় হচ্ছে যে যে ডিওডিনাম কোনটা, জেজুনাম কোনটা, ইলিয়াম কোনটা, বা কোনটার কি কাজ, রেকটাম কোথায় আছে, এগুলো আমাদের কাজে লাগতে পারে। তাহলে এই প্রশ্নগুলো আমার কাছে ইম্পর্টেন্ট। মানে মোদ্দা কথা হচ্ছে যে আমরা যদি ব্লাড পড়ি, তাহলে ব্লাড পড়ার সঙ্গে সঙ্গে হার্ট পড়তে হবে। হার্ট পড়তে গেলে ইম্পর্টেন্ট আই পড়তে হবে। আই পড়তে গেলে লাংস পড়তে হবে, এবং লাংস ফাংস এগুলো সব পড়া হয়ে গেলে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে হরমোন এবং ভিটামিন পড়তে হবে। এগুলো আমাকে কিন্তু পড়ে বুঝতে হবে। আমরা এগুলো বিস্তারিত ক্লাসে বলবো বা স্যাররা বলবেন, তো আমি এখন মানে এত ডিটেলে যাচ্ছি না। মানে মোদ্দা কথা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছে আমার একটা ভিত্তি, এবং আমার প্রিপারেশনটা হচ্ছে আমার একটা ভবিষ্যৎ। এইভাবে আমাকে এগোতে হবে। আচ্ছা, এবার ধরো আমি সায়েন্সের থেকে একটু অঙ্কের দিকে, আমি আমি অঙ্কের অঙ্কের ফ্যাকাল্টি নই, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি। অঙ্কের স্যার তোমাদেরকে সবটা বলবেন। যে দেখো হাউ মেনি টাইমস ডাজ 7/11 অকার ফ্রম 1 to 7। তাহলে এইটা দেখে আমি বুঝতে পারছি যে এখানে আমার নাম্বার সিস্টেম বা ডেসিমাল ফ্র্যাকশন, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। বা এখানে বলছে যে কোনো একটা অঙ্কের স্থানীয় মানে এককের অঙ্ক এবং দশকের অঙ্কের যোগফল নয়, স্থান পরিবর্তন করলে বিয়োগফল নয় হয়, সংখ্যাটি কত, এই ধরনের অঙ্কগুলো পিওর নাম্বার সিস্টেম। বা এই যে পার্টনারশিপ, যে কার কত লাভ হলো, কে কত হলো, তাহলে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে একটাই বিষয় বুঝতে পারবো যে আমার কোন কোন চ্যাপ্টার পড়াটা বেশি দরকার, কোন কোন চ্যাপ্টার একটু কম পড়লেও হবে। বলতে পারছি হ্যাঁ না না? এতক্ষণে বুঝতে পারলে কোনো রকম কোশ্চেন থাকলে বলতে পারো, কারণ কোশ্চেন না, কারণ কি ডাউট গুলো প্রথম ক্লাসে ক্লিয়ার করে নেওয়া ভালো, কারণ এর পরে যে ক্লাসগুলো হবে না, সেগুলো টানা রিগোরাস ক্লাস চলবে। তো এই রিগোরাস ক্লাসগুলো তার মাঝে জিজ্ঞাসা করাতে, মানে তার উত্তর দেওয়া ইত্যাদি প্রভৃতি দেরি হবে আমাদের। যদিও প্রশ্ন উত্তরের পর্বের জন্য সবসময় 24/7 হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা থাকবে, যা ডাউট হবে সেখানে জানতে চাইতে পারো, আমরা যথাযোগ্য চেষ্টা করবো সলভ করার। সব ডাউট সলভ করতে হয়তো পারবো না, কিন্তু যা যা চেষ্টা মানে যা যা সম্ভব সলভ করবো। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার গুলো বুঝতে পারছো মোটামুটি। তারপর ধরো এখানে একটা এনভায়রনমেন্টের প্রবলেমের দিকে আমি চলে আসি, যে এখানে বলছে গিভেন এক্সাম্পল অফ আ বায়োলজিক্যাল ডিজাস্টার। তাহলে একটা বিষয় হচ্ছে ডিজাস্টার, তাহলে আমাদের পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে, তাতে বহু মানুষের বহু সময়ে প্রাণহানি হয়েছে। তো সেইগুলো বিভিন্ন বিষয়,
কোনটা বায়োলজিক্যাল ডিজাস্টার, কোনটা কেমিক্যাল ডিজাস্টার, কোনটা কোনটা হচ্ছে মানে কি বলবো পরিবেশগত ক্যালামিটি। তো 1984 ভূপাল গ্যাস ট্র্যাজেডি, বা এখানে 2004 দেখো সুনামি আছে, 9 আয়লা আছে, 20তে কোভিড আছে। তাহলে এবার সুনামি হচ্ছে তোমার হচ্ছে একটা মানে কি বলবো ন্যাচারাল ক্যালামিটি, তো হচ্ছে না। আয়লা একটা ন্যাচারাল ক্যালামিটি, হচ্ছে না। এবার কোভিড জিনিসটা, এবার যেহেতু এই কোশ্চেনটা মানে দুবার এসেছিল, তো 1984 ভূপাল গ্যাস ট্র্যাজেডি এটাও একটা বায়োলজিক্যাল ডিজাস্টার, মিথাইল আইসোসায়ানেট এখানে বেরিয়েছিল। এবং 2020 কোভিড সেটাও একটা বায়োলজিক্যাল ডিজাস্টার। কারণ কি না, বায়োলজিক্যাল ডিজাস্টার গুলোতে মানে সেখানে আর কি ভাইরাস বা সংক্রান্ত রোগী আমাদের হয়েছিল। তাহলে এরকম দুরকম প্রশ্ন হতে পারে, বা পিএসসি কোনটা আনসার নিশ্চয় এটা মানে মানে আমার এক্স্যাক্টলি মনে নেই। তো এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে এবার দেখো এখান থেকে সালগুলো লেখা আছে যে 1984 ভূপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছে, 2004 সুনামি হয়েছে, এবং এইটা হওয়ার পরে আমাদের দেশে 2005 সালে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট প্রথম তৈরি হয়। তার আগে অত বড় রক্তক্ষয়ী মানে 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 অত বড় প্রাণহানিকর দুর্ঘটনা আমাদের এখানে সেই 2001-এ ভুজ মানে কি বলবো তো ওই গুজরাটের ভূমিকম্প, 2009-এ পশ্চিমবঙ্গে আয়লা হয়েছিল, সবাই জানি কম বেশি আমরা। তাহলে মোদ্দা কথা এই ডিজাস্টার গুলো আমরা এখান থেকে পড়ে নেবো যে কোথায় কখন কি হয়েছে। আমাদের মানে যে কোনো মানে এনভায়রনমেন্টাল লিস্ট খুললে আমরা সেগুলো পেয়ে যাব। জিওগ্রাফির কোশ্চেনটা ভালো করে পড়বে যে হলদিয়া পোর্ট, তার মানে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে প্রশ্ন আছে, ইজ আ পার্ট অফ অন দ্য রিভার ব্যাঙ্ক অফ ইনফ্লুয়েন্স অফ দ্য রিভার, কোন দুই নদীর সংযোগস্থলে অবস্থিত। তাহলে তাহলে এখানে হলদিয়া পোর্ট জিনিসটা আমাদের এখানে পশ্চিমবঙ্গের পার্ট। তো হলদিয়া পোর্ট এখানে হলদি নদী এবং হুগলি নদী তার সংযোগস্থলে অবস্থিত হতে পারে। মানে মোদ্দা কথা আমি এখানে উত্তরে যাচ্ছি না, উত্তর আমরা পরে করব। মানে মোদ্দা কথা দুটো বিষয়, এক হচ্ছে পোর্ট আর দুই হচ্ছে রিভার। তাহলে আমাদের যে কোনো ভূগোলের প্রশ্ন পড়তে গেলে আমাদের দেশের বা রাজ্যের কমিউনিকেশন সিস্টেম, ট্রান্সপোর্ট ব্যবস্থা এবং নদ নদী বা বা ভূপ্রকৃতি সেগুলো আমরা এখান থেকে ভালো করে পড়বো। তার মানে হচ্ছে রিভার সিস্টেম আমাকে ভালো করে পড়তে হবে, ফিজিওগ্রাফি আমাকে ভালো করে পড়তে হবে, এইগুলো আমাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে। তারপর ধরো আবার আমি জিকেতে আসছি যে বিখ্যাত ব্যক্তি তাদের কিছু উক্তি আছে। হু ইয়ারমার্ক আই অ্যাম রেভলিউশন অ্যান্ড আই ডেস্ট্রয় দ্য রেভলিউশন, এটা কে বলেছেন? এরকম বহু বিষয়, বহু বিখ্যাত কোটেশন, এইগুলো আমাকে পড়তে হবে। কারণ বহু বিখ্যাত বিখ্যাত পলিটিশিয়ান, বিখ্যাত বিখ্যাত চিন্তাবিদ বিভিন্ন কোটেশন লিখেছেন, সেগুলো পরীক্ষাতে অন্তত প্রিলিমসে বারে বারে পরীক্ষাতে আসে। তারপর ধরো আমি আবার ইতিহাসে আসছি যে ভারতবর্ষের প্রথম সংবাদপত্র কোনটি, মানে আমাদের যে নিউজ পেপার আছে, ম্যাগাজিন রয়েছে, সেগুলো সেখান থেকে প্রশ্ন হচ্ছে জেমস অগাস্টাস হিকি, তার তৈরি করা বেঙ্গল গেজেট। তাহলে এখান থেকে সালটা জানতে চাইতে পারে, বেঙ্গল গেজেট না জানতেছে, কে প্রতিষ্ঠা করেছেন জানতে চাইতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে সংবাদ কৌমুদি বা মিরাটুল আকবর এটা রামমোহন রায়ের তৈরি করা, হিন্দু পেট্রিয়ট এটা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের তৈরি করা। এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে, দিজ আর ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, এগুলোকে মাথায় রাখতে হবে। ঠিক আছে। এরপর ধরো আমি আবার জিকেতে আসছি যে আমাদের দেশের হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড কোনটা, মানে ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে হাইয়েস্ট আর্মি অ্যাওয়ার্ড কোনটা দেওয়া হয়? পরমবীর চক্র। এবার পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে প্রথম পরমবীর চক্র কে পেয়েছিলেন? মেজর সোমনাথ শর্মাকে প্রথম পরমবীর চক্র দেওয়া হয়। নন আর্মি পার্সন হিসেবে প্রথম অশোক চক্র পেয়েছিলেন মির্জা ভানত। তাহলে এরকম নামগুলো বা এই প্রশ্নগুলো আমাদের কাছে রেগুলার প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে অনেকবার করে আছে। ঠিক আছে। বা এই যে ধরো আমাদের আমাদের বললাম হিউম্যান ফিজিওলজি, তাতে আমাদের কিছু রোগ আছে, যে রোগগুলো কোনোটা ভাইরাস বাহিত রোগ, কোনোটা হচ্ছে প্রোটোজোয়া বাহিত রোগ, কোনোটা ব্যাকটেরিয়া বাহিত রোগ। এই এই প্রশ্নগুলো আসতে পারে যে এদের মধ্যে কোনটা ওয়াটার বোর্ন ডিজিজ। টাইফয়েড হচ্ছে এদের মধ্যে ওয়াটার বোর্ন ডিজিজ। বা টিউবারকিউলোসিস, তার জন্য কোন ভাইরাস বা ব্যাকটেরিয়া দায়ী? টাইফয়েডের জন্য সালমোনেলা টাইফি দায়ী। ম্যালেরিয়ার জন্য প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স নাকি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এ দায়ী। ডিপথেরিয়ার জন্য ডিপ্লোকক্কাস, মানে হচ্ছে যে মানে কোন ভাইরাস কোন ব্যাকটেরিয়া কাজে লাগে। নিউমোনিয়ার জন্য কোন ভাইরাস ব্যাকটেরিয়া কাজে লাগে। এগুলো পরীক্ষায় বারবার প্রশ্ন হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো এখানে খুব লজিক্যাল প্রশ্ন করছে যে শুধুমাত্র নোবেল প্রাইজ আমরা পড়ি, হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু উইন আ নোবেল প্রাইজ অ্যান্ড দ্য রিমেন্স দ্য অনলি পার্সন টু উইন আ নোবেল প্রাইজ ইন টু ডিফারেন্ট সায়েন্টিফিক ফিল্ড। একজনই আছেন
তার নাম মারি কিউরি। কোশ্চেনটা দেখে মনে হচ্ছে খুব শক্ত, কিন্তু এই যে ফার্স্ট ওম্যান টু উইন দ্য নোবেল প্রাইজ, আমরা নোবেল প্রাইজ কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ে ছেড়ে দিই, কিন্তু নোবেল প্রাইজের পেছনে একটা হিউজ জিকে আছে, যে ভারতীয় কে কবে নোবেল পেয়েছে, কবে পেয়েছে, প্রথম মহিলাকে কে কবে নোবেল পেয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের কে কবে নোবেল পেয়েছে প্রথম, সব জানতে হবে, আর সব প্রিভিয়াস ইয়ারে এসছে। বা সায়েন্সের মধ্যে দেখো, বা এটা তুমি ইয়েও বলতে পারো, মানে আমাদের আহ, শুধুমাত্র সায়েন্স তা নয়, এটাকে তুমি এনভায়রনমেন্টে বলতে পারো, যে কোন গ্যাস আর্থে অ্যাটমসফিয়ারে অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রাচুর্য, সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, এরকম প্রশ্ন আসতে পারে। তো নাইট্রোজেন যেই চলে এলো, তখন নাইট্রোজেন সাইকেলের কথা পরীক্ষায় সবচেয়ে বেশি হয়। কার্বন ডাইঅক্সাইড যে এলো, তো কার্বন সাইকেলের কথা পরীক্ষায় সবচেয়ে বেশি হয়। তাহলে মানে মানে এই দুখানা থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষাতে আসে। ঠিক আছে, তারপর ধরো আমি আবার ওই একটা অঙ্ক, এই যে ধরো এখানে একটা রেশিও প্রপোর্শনের অঙ্ক আছে, তো এই চ্যাপ্টারগুলো এখানে ইম্পর্টেন্ট। বা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, রমেশ বাবু প্রজ্ঞানন্দ 2024-এর দিকে দাবাতে ভীষণ ভালো পারফর্ম করছিলেন, তো তিনি কোন খেলার সঙ্গে যুক্ত, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এরকম প্রশ্ন পরীক্ষাতে আসে। ইন্ডিয়ান এয়ারফোর্স তার মোটো কি, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো। যেই এয়ারফোর্স হয়ে গেল, ইন্ডিয়ান আর্মির একটা মোটো থাকবে, ইন্ডিয়ান কোস্ট গার্ডের একটা মোটো থাকবে, ইন্ডিয়ান নেভির একটা মোটো থাকবে, এরকম প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। আবার প্রশ্ন হয় আর্মি চিফ, নেভি চিফ, এয়ারফোর্স চিফ আসতে পারে, র চিফ, সিবিআই চিফ, আইবি চিফের নাম পরীক্ষাতে আসতে পারে, আইটিবিপি, এসএসবি, দিল্লি পুলিশ, সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এদের নামগুলো অ্যাজ আ কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষাতে আসতে পারে। বলতে পারলাম হ্যাঁ কিনা? এই প্রশ্নগুলো 2024-এর বা মানে 23-এর প্রশ্ন। 2019-এ দেখো কি ডিপ থট প্রশ্ন করছে, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইডোর ইমারেজ অ্যাক্ট করেছিলেন, আমরা জানি এটা, সবাই জানি। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইডোর ইমারেজ অ্যাক্ট করতে গিয়ে কোন জায়গা থেকে সোর্স কালেক্ট করেছিলেন, এইটা তো আমাদের চট করে আমরা নর্মালি পাবো না, তাহলে আমাকে ডিপে গিয়ে পড়তে হবে। তো পরাশর সংহিতা, সেখান থেকে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইডোর ইমারেজ অ্যাক্টের কনসেপ্ট নিয়েছিলেন, তাহলে এরকম ডিটেল প্রশ্ন আমাকে পড়তে হবে। কিন্তু অপশন খেয়াল করো, ঐত্তিরীয় ব্রাহ্মণ, তাত্তিরীয় ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ, এই জায়গাটা আমাদের ভেদিক এজ থেকে নেওয়া। এখানে এর সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জুড়ে দিয়ে, তাহলে আইএনএম এবং এনশিয়েন্ট ইন্ডিয়া একসঙ্গে কোল্যাব করে দিয়েছে। বোঝাতে পারলাম হ্যাঁ কি না? এই কোশ্চেনটার দিকে ভালো করে দেখবে। মানে ডাউট লাগছে, কোন রকম ডাউট থাকলে প্রশ্ন করো, আমি সমস্ত উত্তর দেব। যে ভেদিক এজ এবং আইএনএম তাদেরকে একসঙ্গে পাইল করে প্রশ্ন জানতে চাওয়া হয়েছে, এবং এই তিনটে অপশন পিওরলি ভেদিক এজের তিনটে অপশন। যে যে তাত্ত্বিরীয় ব্রাহ্মণ কোথায় দেখতে পাওয়া যায়, শতপথ ব্রাহ্মণে কি বলা আছে, বা মুন্ডক উপনিষদ থেকে সত্যমেভ জয়তে পাওয়া গেছিল, কথা উপনিষদ থেকে কি পাওয়া গেছিল, জবালা উপনিষদ থেকে কি পাওয়া গেছিল, এই প্রশ্নগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? যে কজন প্রেজেন্ট আছো, নতুন কেউ জয়েন করলে সেও জানতে চাইতে পারো, কোনো রকম ডাউট থাকলে বলো, যারা রেকর্ডিং দেখবে পরে দেখবে তারাও যদি ডাউট থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে চেও, আমি উত্তর করবার চেষ্টা করব। বা তোমরা এই ভিডিওর তলায় কমেন্ট করতে পারো, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, মানে বোঝাতে পারছি তো তোমাদেরকে? আচ্ছা, এরপর বিষয় হচ্ছে, দেখো আমি জিওগ্রাফিতে আসছি, যে জিওগ্রাফিতে একটা সেক্টর রয়েছে, এটা তুমি জিওগ্রাফিও বলতে পারো, তুমি এটাকে ইভিএসও বলতে পারো, যে আমাদের দেশে বিভিন্ন ন্যাশনাল পার্ক আছে, স্যাংচুয়ারি আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, র্যামসার সাইট আছে। তো এইখান থেকে প্রতি বছর প্রশ্ন হয় যে কোন সাইট কোথায় কোথায় অবস্থিত, কোন ন্যাশনাল পার্ক কোথায় কোথায় অবস্থিত, কোন টাইগার রিজার্ভ কোথায় কোথায় অবস্থিত। তাহলে হেমিস ন্যাশনাল পার্কটা লাদাখে অবস্থিত। বা বলতে পারো, প্রশ্ন আসতে পারে টাইগার সেন্সাস 2022 সালের টাইগার সেন্সাস শেষ হয়েছে 24 সালে, সেইটা অনুযায়ী বর্তমানে টাইগারের সংখ্যা কত। বা টাইগার স্টেট অফ ইন্ডিয়া কাকে বলা হয়, এই প্রশ্নগুলো কিন্তু খুব লজিক্যাল রেগুলার প্রশ্ন। আচ্ছা, তারপর ধরো এখানে বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, হু ইজ অর আর দ্য আলটিমেট সোভারেইন, এই যে আমরা সার্বভৌম সংবিধান, এটা কাকে দেওয়া হয়েছে, কাকে উৎসর্গ করা হয়েছে। অপশনে থাকতে পারে পার্লামেন্ট, অপশনে থাকতে পারে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, অপশনে থাকতে পারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু না, সংবিধানটা দেওয়া হয়েছে পিপল অফ ইন্ডিয়াকে। সংবিধানটা অ্যাডপ্ট এবং
এনাক্ট করেছে পিপল অফ ইন্ডিয়া। সংবিধানের রিপাবলিক কারা? পিপল অফ ইন্ডিয়া। সংবিধানের সোভারেইন কারা? পিপল অফ ইন্ডিয়া। কেন না সংবিধানের প্রিএম্বলটা শুরুই হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলে। এই যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই শব্দটা থেকে এই কোশ্চেনটা করা হয়েছে, মানে আমাকে প্রিএম্বলটা চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে, ফান্ডামেন্টাল রাইটসটা ডিটেলে বুঝতে হবে, ডিপিএসপির মধ্যে কোনটা গান্ধিয়ান, কোনটা সোশ্যালিস্টিক, কোনটা লিবারাল ইন্টেলেকচুয়াল এবং কেন সেটা বুঝতে হবে, ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে কোনটা পরে অ্যাড হয়েছে সেটা বুঝতে হবে। এই তার মানে যেগুলো হেডলাইন এরিয়া সেগুলো কোশ্চেন 6টা আসতে পারে পলিটির আউট অফ 75, কিন্তু হেডলাইন এরিয়াগুলোকে আমাকে ডিপে গিয়ে বুঝতে হবে। সেই কারণে মিসলেনিয়াস প্রিলিমস WBCS প্রিলিমস এর থেকে আলাদা, মিসলেনিয়াস প্রিলিমস ফুড এসআই এর থেকে আলাদা, মিসলেনিয়াস প্রিলিমস ক্লার্কশিপের থেকে আলাদা। কারণ মিসলেনিয়াসে চাকরি করা লোকজনের কোয়ালিটি অনেক ক্ষেত্রে, কথাটা শুনতে খুব খারাপ, WBCS অফিসারদের থেকেও বেটার হয়, কারণ তাদের পরীক্ষার মেথডটাই অন্যরকম, তাদের চেকিং প্রসিডিওরটাই অন্যরকম। ঠিক আছে, তারপর ধরো বলছে, আমি আবার সায়েন্সে আসছি, যে প্ল্যান্ট গ্রোথ, আমি বলেছিলাম যে বটানি কিন্তু পিএসসি খুব পছন্দের প্রশ্ন। তো ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড বটানির মানে এখানে একটা প্ল্যান্ট হরমোন, সেটা প্ল্যান্ট গ্রোথে কাজে দেয়। বা বলতে পারো যে একটা প্রশ্ন হতে পারে কোকোনাট ওয়াটার, নারকেলের জল। তো কোকোনাট ওয়াটারের মধ্যে আমরা যে এটা খুঁজে পাই তার নাম হচ্ছে জিব্বেরেলিন, কোকোনাট ওয়াটারের মধ্যে খুঁজে পাই। তো এটা কোন কাজে লাগে? বা জানতে চাইতে পারে অক্সিন কোন কাজে লাগে। এই প্রশ্নগুলো কিন্তু রেগুলার পরীক্ষাতে আসে। তাহলে মোদ্দা কথা প্ল্যান্ট হরমোন বা বটানি থেকে প্রশ্ন আসতে পারে, জাইলেম ফ্লেম থেকে প্রশ্ন হতে পারে। মানে মোদ্দা কথা, তুমি যদি পিওয়াইকিউ না পড়ো তুমি কিছুতেই এরিয়া বুঝতে পারবে না যে তোমার কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, তুমি অন্য সাবজেক্ট বাদ দাও। কিন্তু তোমাকে একটা বিষয় বুঝতে হবে যে আমাকে জিকে এর জন্য একটাই অস্ত্র, তার নাম পিওয়াইকিউ। এটা না পড়লে তুমি একেবারেই পারবে না। ঠিক আছে, তো মোটামুটি তোমাদেরকে বোঝাতে পারলাম, ক্লাস করে ইন্টারেস্ট পাবে, অনেকটা আইডিয়া পেলে যে কিরকম প্রশ্ন পরীক্ষাতে আসে। এভরিওয়ান, কোনো রকম ডাউট থাকলে এখানে আমাকে বলো, বা একটু রিপ্লাই করে জানিও সকলে যারা প্রেজেন্ট আছো, বা একটা কেয়ার রিয়াক্ট দিয়েও বোঝাতে পারো। প্রত্যেকে যারা প্রেজেন্ট আছে প্রত্যেকে আবার করে কমেন্ট করো দেখি এখানে তোমরা। এভরিওয়ান, প্রত্যেকে বুঝতে পারছো? ওকে, তো ঠিক আছে, আমরা এই যে আমি এখানে যে ক্লাসটা নিলাম, এই পিপিটিটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটা মানে একদম লেখা অবস্থায় তোমাদের অ্যাপে আমি আপলোড করে দিচ্ছি, এবং আজকের ক্লাসটাও অ্যাজ আ রেকর্ড অ্যাপে আপলোড হয়ে যাবে। তো যারা লাইভ দেখলে, এবং আমি বলবো যে চেষ্টা করো যে লাইভে থাকার। আচ্ছা হ্যাঁ, একটা ডাউট এখানে আছে যে কোকোনাট ওয়াটারের মধ্যে এখানে আমি ভুল করে জিব্রেলিন বলে ফেলছি, থ্যাংক ইউ আমাকে কারেক্ট করে দেওয়ার জন্য, এটা সাইটোকাইনিন হবে। ঠিক আছে, তো এইটা মানে এগুলো আমরা ডিসকাশন করতে করতে আমাদের সব সঠিক উত্তরগুলো আমরা জেনে নেবো। তো চলো, আজকের মতো আমরা এখানেই ফিনিশ করছি, আবার দেখা হবে আগামী ক্লাসে। থ্যাংক ইউ।